নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, অমিত শাহের শালা কাণ্ড। সংসদে দাঁড়িয়ে শালা শালা বলা অমিত শাহের সেই ঘটনা যে এই মুহূর্তে ওম বিড়লা তিনিও বেশ খানিকটা আপত্তিজনক ভাবে দেখছেন, সেটা কিন্তু আজকে একটা একদম সরাসরি প্রকাশিত হয়েছে। এবং তার সঙ্গে রাহুল গান্ধীর উদ্দেশ্যেও সরাসরি একটা চিঠি। এবং এই সামগ্রিক পরিস্থিতিতে যেভাবে সংসদ চলছে, সেখানে সাংসদদের কেমন ব্যবহার করা উচিত, সাংসদদের কি কি প্রয়োজনীয় কর্তব্য, সেটাকে মনে করিয়ে সংসদের স্পিকার, যার সম্পর্কে কয়েকদিন আগেই বিতর্ক তৈরি হয়েছিল, একদম নো কনফিডেন্স মোশন নিয়ে আলোচনা হয়েছিল, সেই স্পিকার ওম বিড়লা একটি চিঠি লেখেন। এবং এই চিঠির মূল যে বিষয়বস্তু, সেটা হচ্ছে যে সংসদে করণীয় কার্যপ্রণালী, একদম এইভাবে বলা যায় বিষয়টাকে। এবং সেখানে তিনি বলছেন যে কোন রকম ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড এই সমস্ত নিয়ে ঢোকা যাবে না সংসদে, এবং কোন ধরনের কোন সংসদই এই যে আচরণ করতে পারবেন না, সেটা তিনি বলে দিয়েছেন। এর সঙ্গে তিনি বলেছেন যেটা গুরুত্বপূর্ণ ভাবে, যে কোন ধরনের শব্দ চয়ন, অসাংবিধানিক শব্দ চয়ন করা যাবে না মানুষ যখন স্পিচ দিচ্ছেন। অর্থাৎ যখন কোনো সাংসদ স্পিচ রাখছেন, বক্তব্য রাখছেন, তখন কোনো অসাংবিধানিক শব্দ প্রয়োগ করা যাবে না। এবং এই ক্ষেত্রেই একদম সরাসরি অমিত শাহকে উদ্দেশ্য করে, অমিত শাহর যে বক্তব্য তাকে উদ্দেশ্য করে এই মুহূর্তে স্পিকার ওম বিড়লা তার বক্তব্য এসেছে, তেমনই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। ঠিক তেমন ভাবেই অন্যদিকে আর কি কি ঘটনা ঘটেছে এবং সংসদ কিভাবে চলছে এই মুহূর্তে, কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাজেট অধিবেশনের সেকেন্ড যে ফেজটা, সেটা আপনাদের জানাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে ওম বিড়লার যে চিঠিটা, ওম বিড়লার চিঠিটা কিন্তু একটা বড় সড়ো চিঠি, এবং যেটার মূল বিষয়বস্তু যে সাংসদ যারা রয়েছেন লোকসভাতে, তাদের কি ধরনের ব্যবহার করা উচিত, কোন ধরনের শব্দ প্রয়োগ করা উচিত। তো এই ক্ষেত্রে প্রথম যে সাম্প্রতিক ইতিহাসে শব্দ প্রয়োগটা খারাপ করেছিলেন অমিত শাহ, আপনারা আগে সেটা একটু দেখুন যে তিনি কিভাবে শালা কথাটা বলেছিলেন। তার পরবর্তীতে তিনি বুঝতেও পারেননি যে তার মুখ থেকে একটা দুঃশব্দ বেরিয়ে পড়েছে, বা যেটা অসাংবিধানিক সেরকম শব্দ বেরিয়ে পড়েছেন, শালা। তো তার পরবর্তীতে তিনি শুধুমাত্র একদম নিরুত্তাপ থেকে, যখন বিরোধীরা এটা নিয়ে হরতাল করছে যে আপনি শালা বললেন কিভাবে, এটাকে নিয়ে যখন হরতাল করছে, তখন তিনি বলেন যে আমি যদি কোনো অসাংবিধানিক শব্দ বলে থাকি, সেটা যেন রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হয়। এতটাই নিরুত্তাপ ছিলেন অমিত শাহ। मुझे तो बोलने में भी साला संकोच हो रहा है, मान्यवर ये मुझे तो बोलने में भी साला संकोच हो रहा है, मान्यवर ये। এবার আপনাদেরকে দেখাই যে রাহুল গান্ধীর সম্বন্ধে কি অভিযোগ। রাহুল গান্ধীর সম্বন্ধে অভিযোগ হচ্ছে তিনি সংসদের অভ্যন্তরে যখন বক্তব্য রাখতে গিয়েছিলেন, তখন অসাংবিধানিক কথা বলেছিলেন। তো অসাংবিধানিক কথাটা কি? সংসদে দাঁড়িয়ে অমিত শাহ যদি শালা বলেন, সেটা একটা অসাংবিধানিক কথা হতে পারে, কিন্তু রাহুল গান্ধী তার বক্তব্যের মাঝখানে এপস্টিন কথাটা বলেছিলেন। এটা কি অসাংবিধানিক কথা? এটা কি অসাংবিধানিক হিসেবে গ্রহণ করা যেতে পারে? এবং তার ভিত্তিতে কি স্পিকার চিঠি লিখলেন? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। রাহুল গান্ধী হরদীপ পুরী সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন যে জেন্টলম্যান সিটিং হিয়ার and who is a friend of Epstein। এইটুকু বলাতেই ওম বিড়লা হই হই করে রাহুল গান্ধীকে থামিয়ে দিয়েছিলেন যে না, আপনি এ সমস্ত বলতে পারেন না, আপনি যা সম্বন্ধে বলার জন্য নোটিশ দিয়েছেন শুধুমাত্র সেই এলপিজি ক্রাইসিস সম্বন্ধে বলুন। তো রাহুল গান্ধী তখন বুঝিয়ে বলেছিলেন যে কেন আমি এটা বলছি, কেন এপস্টিনের নামটা নিলাম, কারণ আমাদের ভারতবর্ষের যে পেট্রোলিয়াম মিনিস্ট্রি, সেটা কম্প্রোমাইজড হয়ে রয়েছে, তাই জন্য এপস্টিনের নামটা নেওয়া দরকার ছিল। রাহুল গান্ধীর বক্তব্য শুনুন, তারপর আসছে বিস্তারিত ব্যাখ্যা যে কেন ওম বিড়লা এই মুহূর্তে এই বিষয়টাকে আরো গভীরভাবে একদম সরাসরি চিঠি লেখার মাধ্যমে উত্থাপিত করতে চাইছেন। And this is a very puzzling fact for me. It has been a very puzzling fact why a nation the size of India would allow any other nation, the president of another nation, to give us permission to buy Russian oil, to decide who our relationships are with. And this has been a puzzle, and I've been trying to figure this puzzle out. And I have figured the puzzle out. And the puzzle is about compromise. We have a gentleman sitting here who is the oil minister. He himself has said that he is a friend of Mr. Epstein. Oh. Sir, I'm talking about oil security, sir.
Sir, I'm talking about oil national. माननीय I'm सदस्य- talking about economic security, sir. माननीय सदस्य Sir, here I have a document which shows that his No. daughter has received money from माननीय George Soros. सदस्य माननीय सदस्य आपने जो नोटिस दिया है उस नोटिस में बोलिए आप। আপনারা শুনলেন রাহুল গান্ধীর সেদিনের বক্তব্য। এবার আপনাদেরকে জানাই যে ওম বিড়লার এই সামগ্রিক চিঠি লেখার প্রেক্ষাপটটা কি। ওম বিড়লা যে চিঠিটা লিখেছেন তার আগে জানিয়ে রাখি যে ওম বিড়লাকে গতকাল দেশের প্রধানমন্ত্রী তার সম্বন্ধে প্রশংসা করে একটি চিঠি লেখেন। ওম বিড়লার সম্বন্ধে প্রশংসা করে, যে স্পিকারের সম্বন্ধে বিরোধীরা নো কনফিডেন্স মোশন আনছেন সেই স্পিকারের সম্বন্ধেই একদম দেশের প্রধানমন্ত্রী তিনি প্রশংসা করে চিঠি লিখেছেন। তো তার দলের সাংসদ তিনি প্রশংসা করতেই পারেন। তো সেই জায়গা থেকে সেই চিঠিটাকে শেয়ার করেছেন ওম বিড়লা নিজের সোশ্যাল হ্যান্ডেলে এবং তার পরবর্তীতে তিনি একটি চিঠি লিখেছেন। অর্থাৎ তিনি যে কতটা নিরপেক্ষ, আদপেই তিনি সম্পূর্ণভাবে নিরপেক্ষতা দেখাতে চান। অমিত শাহ শালা বলেছেন সেটাকে নিয়েও যে তিনি রীতিমতন একদম বিব্রত বোধ করেছেন এই চিঠির যে বিষয়বস্তু সেটার মাধ্যমে কিন্তু তেমন একটা প্রকাশ করতে চেয়েছেন তিনি। কিন্তু অন্যদিকে একদম যারা সরাসরি রাজনৈতিক পর্যবেক্ষক তারা কিন্তু মনে করছেন যে রাহুল গান্ধীর যে বক্তব্যের স্টাইল এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম যে জেনারেল নারভানে তাকে তার একটা বইকে কোট করে রাহুল গান্ধী তৎকালীন সময় বক্তব্য রাখতে চেয়েছিলেন, যে উচিত সমঝো বহি করো, এই ধরনের বক্তব্য। তার পরবর্তীতে একদম যখন সংসদ দ্বিতীয়বারের জন্য খুলল, রাহুল গান্ধী বললেন যে আমরা এই মুহূর্তে মিডল ইস্টে যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে কথা বলতে চাই এবং এলপিজি ক্রাইসিস যার একটা অন্যতম প্রভাব ভারতবর্ষে পড়েছে। তার পরবর্তীতে একদম সরাসরি আমরা দেখতে পেলাম রাহুল গান্ধীর সম্বন্ধে বলা হলো, রাহুল গান্ধী সংসদের বাইরে বসে ব্রেড পকোড়া খেয়েছিলেন, অর্থাৎ চা খেয়েছিলেন এবং একদম একটা পাউরুটির টুকরো খেয়েছিলেন সংসদের সিঁড়িতে বসে, যেটাকে নিয়ে নিশিকান্ত দুবে থেকে শুরু করে বিভিন্ন বিজেপির কার্যকর্তারা বা সাংসদরা তারা কটাক্ষ করেছিল যে রাহুল গান্ধী সংসদের সিঁড়িটা সেটাকে কি চা খাওয়ার জায়গা হিসেবে বেছে নিয়েছেন, সেটা অসাংবিধানিক নয়। অবশ্যই এটা একটা অসম্মানজনক ঘটনা, কারণ ভারতবর্ষের যেটা সর্ববৃহৎ পঞ্চায়েত, যেটার দিকে সারা পৃথিবী তাকিয়ে থাকে, ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতন্ত্র, এবং সেখানে দাঁড়িয়ে কেন সংসদের সিঁড়ির মধ্যে বসে দেশের বিরোধী দলনেতা তিনি এই মুহূর্তে তিনি কেন চা খাবেন, এটা যেমন একটা প্রশ্ন উঠতে পারে, ঠিক তেমন ভাবেই প্রশ্ন কিন্তু ওঠে যে প্ল্যাকার্ড নিয়ে কি শুধু ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন মানুষজন আসেন, ব্যানার নিয়ে শুধু ইন্ডিয়া অ্যালায়েন্সের বিভিন্ন মানুষজন আসেন, তা তো নয়। যখন ইচ্ছা যেমন ইচ্ছা প্ল্যাকার্ড নিয়ে চলে আসেন নিশিকান্ত দুবে, একদম ব্লু আইড সান, ব্লু আইড বয় হিসেবে নিশিকান্ত দুবে তাকে পরিচয় দেন বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি বিরোধীরা, কারণ তিনি যখন যা ইচ্ছা বলতে পারেন এবং তার সময় কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, মাইক চালু হয়ে যায়, ক্যামেরা সম্পূর্ণ ফোকাস তার দিকে থাকে। তো নিশিকান্ত দুবে বিভিন্ন রকম প্ল্যাকার্ড পোস্টার কিন্তু নিয়ে আসেন এবং সেগুলোকে দেখানো সংসদে বলার সময়, তার নিজের বলার সময় সেগুলোকে দেখান। তিনি বই একদম তুলে তুলে দেখান, যেভাবে নারভানের বইটাকে নিয়ে এসেছিলেন রাহুল গান্ধী, কিন্তু তাকে দেখাতে দেওয়া হয়নি, ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো সেই জায়গায় নিশিকান্ত দুবেকে কিন্তু এই মুহূর্তে সরাসরি কটাক্ষ করা এই চিঠির মাধ্যমে বা সেন্সর করা এই চিঠির মাধ্যমে তেমনই মনে করছেন অনেকে। তবে অবশ্যই রাহুল গান্ধী যে এই চিঠির মূল বিষয়বস্তুতে, মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন, সেটাও কিন্তু অবশ্যই একটা বড়সড় শিক্ষা দিতে চাইলেন ওম বিড়লা, যে এইভাবে সংসদ চলতে আমি দেব না। সেটা তিনি কখন করছেন, যখন ওম বিড়লা তার সম্পর্কে দেশের প্রধানমন্ত্রী একদম দরাজ সার্টিফিকেট দিয়ে একটা চিঠি লিখেছেন। তো এই চিঠির আদান প্রদান হচ্ছে ইতিমধ্যেই। চিঠির আদান প্রদানের পেছনে কি লুকিয়ে পড়ছে বলুন তো? আপনার আমার যে এলপিজির ক্রাইসিস, সারা দেশ জুড়ে যে এলপিজির ক্রাইসিস চলছে সেটা, এবং ভারতবর্ষ যে ট্রেড ডিল করলো আমেরিকার সঙ্গে, সেখানে কিসের ভিত্তিতে ভারতবর্ষ এটাতে রাজি হলো যে 18% ট্যাক্স তারা দেবে, কিন্তু তারা 1% ট্যাক্স আমেরিকার থেকে নেবে না সেটা, এবং তার সঙ্গে রাশিয়ার থেকে তেল কেনার জন্য পারমিশন দিচ্ছে আমেরিকা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই চিঠির আড়ালে, এই যে সংসদের যে কার্যক্রম বন্ধ থাকছে সেগুলোর আড়ালে ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। এবং আপনাদের জানিয়েছি ইতিমধ্যেই যে জ্ঞানেশ কুমার তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল তারা ইমপিচমেন্ট মোশন আনার মতন একটা চিঠি অলরেডি জমা দিয়েছেন। তো সেটা কমিটির কাছে যাবে, এই ক্ষেত্রে কমিটি তৈরি হয়, কমিটির কাছে মোশনটা যায়, তার পরবর্তীতে ঠিক হয় যে সেটা পার্লামেন্টে আলোচনা হবে না হবে না। তো সেই পর্যায়ে এখন রয়েছে, কিন্তু ইমপিচমেন্ট মোশন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনার জন্য কিন্তু সরাসরি চিঠি জমা পড়েছে। সমস্তটা জানালাম, আপনাদের মতামত দেখার অপেক্ষা করলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।